আচ্ছা দেখো, এখন আমরা এখানে ডিকিউ ভিটা বললাম হচ্ছে ডিইউ, মানে আমি যে পরিমাণ তাপটা দিতেছি আর কি বাইরে থেকে, ওই তাপের সম্পূর্ণ তাপটা কি অন্তঃ শক্তি তোমার পরিবর্তন বা বৃদ্ধির ক্ষেত্রে বা তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে, বা করে, কিন্তু এখানে কোনো বাহ্যিক কাজ হয় না। এখন আমরা আবার জানতাম কি, মানে লাস্ট ক্লাসে আগের ক্লাসে বলছিলাম যে সিভি ইকুয়াল টু আমরা জানতাম হচ্ছে গিয়া ডি কিউ ভি ডিভাইডেড বাই এনডিটি। এটা জানতাম হচ্ছে আমার স্থির আয়তনে তুমি বলতে পারো যে মোলার তাপ ধারণ ক্ষমতা বা মোলার আপেক্ষিক তাপ। তাহলে এখান থেকে আমি যদি ডি কিউ ভিটা এই পাশে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায় যে এন সিভি ডিটি, ঠিক আছে। সো এটা ধরো 2 নম্বর সমীকরণ, এটা আমার 1 নম্বর সমীকরণ, এটা 2, এটা 2, এটা 3 নম্বর সমীকরণ ধরো। সো এটা কিন্তু আমি বলছিলাম ওই তোমার কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটার মতো আর কি। আগে আমরা যেহেতু ভর নিয়ে কাজ করতাম, ছোটো হাতের এম নিয়ে কাজ করতাম, এখন মোল নিয়ে কাজ করতেছি, তাই এন নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। সো এখন দেখো, এটা আমার ডিকিউ ভি, এটাও কিন্তু আমার ডিকিউ ভি, ঠিক আছে, এটাও ডিকিউ ভি, এটাও ডিকিউ ভি। তাহলে আমি দুইটা কি সমান লিখে দিতে পারি, তাহলে 2 and 2 and 3 হতে পাই সমীকরণ, মানে এটা থেকে আমার দুইটা ডিকিউ ভি সমান। সুতরাং ডিইউ ইকুয়াল টু হবে কি এন সিভিডিটি, ঠিক আছে। সো এইটা এইটা দিলাম আমি 4 নম্বর সমীকরণ। দেখো এটা হতে পাই আমি ডিইউ ইকুয়াল টু এন সিভিডিটি, মানে অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা বা বৃদ্ধিটা পাই হচ্ছে এইটা, ঠিক আছে। এখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই তোমার ডিউটা বা অন্তঃস্থ শক্তির পরিবর্তন যে সূত্রটা আছে, এটা আসলে তুমি অনেক এই চ্যাপ্টারের যত ম্যাথ আছে, মানে সবগুলা ম্যাথে এই সূত্রটা যখন লাগবে তুমি এই সূত্রটা ব্যবহার করতে পারবা। এখন তুমি বলতে পারো যে ভাই এটা তো শুধু স্থির আয়তনের জন্য, তাহলে স্থির চাপের ক্ষেত্রে, তারপরে তুমি বলতে পারো যে রুদ্ধতাপীয় বা অন্যান্য যে প্রক্রিয়াগুলো আছে ওইখানে কি আসলে তোমার এই সূত্রটা ব্যবহার করা যাবে কি না। আসলে এটা সব জায়গায় ব্যবহার করা যাবে, ঠিক আছে। এখন বলতে পারো এটা কীভাবে, কারণ স্থির চাপের অন্তঃস্থ শক্তি আর স্থির আয়তন অন্তঃস্থ শক্তি তো সেম না। এইটা তুমি বলতে পারো যে সূত্রটা তো আলাদা হবে, আসলে সূত্র একটাই হবে, বা এই সূত্র তুমি ওইখানে ব্যবহার করতে পারবা। কারণ আমি কিন্তু তোমাদের কয়েকটা ক্লাস আগে বলছিলাম যে অন্তঃস্থ শক্তি বা অন্তঃস্থ শক্তি পরিবর্তন, এটা হচ্ছে কি তোমার তোমার কি বলে পথের উপর নির্ভর করে না, বা প্রক্রিয়া বা পরিবর্তনের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে হচ্ছে প্রথম অবস্থান এবং শেষ অবস্থানের উপর আর কি, ঠিক আছে। সো এই জন্য আর কি তুমি কি করতে পারবা, এটা তুমি সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবা, ঠিক আছে। সো আরেকটা ব্যাপার হচ্ছে, এটা আমি যদি তোমাদের একটু ভালোভাবে বুঝাই, এটা মানে স্মরণের মতো, যেহেতু আমি বলছি এটা হচ্ছে প্রথম অবস্থান এবং শেষ অবস্থানের উপর, মানে ধরো হচ্ছে তোমার তাপমাত্রা 5 ডিগ্রি থেকে মানে 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, তাহলে ওইটা তোমার স্থির আয়তনে হয়েছে নাকি স্থির চাপে হয়েছে, তোমার এটা ম্যাটার না আর কি। ওই ক্ষেত্রেও তোমার অন্তঃস্থ শক্তির পরিবর্তন এটাই হবে, ঠিক আছে, বুঝতে পারছো। কারণ হচ্ছে আমি একটু দেখাই তোমাকে, যেমন আমরা একটু আগে দেখছিলাম যে মানে যখন থিওরিটিক্যালি পড়ে গেছিলাম সিপি সিবির মধ্যে সম্পর্ক আর কি, বা সিপি গার্ডেন সিবি, তখন কিন্তু আমি দেখছিলাম যে আমরা ডিকিউ ভিটা দিয়েছিলাম হচ্ছে 100 জুল, আর ডিকিউপিটা দিয়েছিলাম হচ্ছে 250 জুল, আর এটার 100 জুলটা এসে ডিউটা বাড়াইছে, মানে 100 জুল, মানে পুরো যেটা দিচ্ছে পুরোটাই কিন্তু আমার অন্তঃশক্তি বৃদ্ধি করছে। আর এখান থেকে হচ্ছে ডিউটা আমার হচ্ছে 100 জুল, আর বাকি 150 জুল হচ্ছে ডিডাব্লিউটা হচ্ছে আমার কি করছে, বাহ্যিক কাজ করছে। তার মানে দেখো 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য আমার কিন্তু তোমার কি বলে অন্তঃস্থ শক্তির বৃদ্ধি করা রাখছে, বা অন্তঃস্থ শক্তি কতটুকু বৃদ্ধি পাইছিল আমার 100 জুল, ঠিক আছে, মানে 1 কেলভিন বৃদ্ধি করার জন্য। এখন 1 কেলভিন তুমি স্থির আয়তনে যদি বৃদ্ধি করো তখনও আমার কত 100 জুলই লাগছিল, আবার ওই স্থির চাপে যদি আমি বৃদ্ধি করি তখনও কিন্তু আমার ওই 100 জুলই লাগছিল, ঠিক আছে। সো তাহলে দেখো আমার কিন্তু এখানে মোট তাপের পরিমাণ ভিন্ন,
মানে ডিকিউপিতে আমি মাত্র 100 জুল দিয়েছিলাম, মানে কম দিছি, কিন্তু ডিকিউপিতে আমি কিন্তু মোট তাপের পরিমাণ বেশি দিই। মোট তাপের পরিমাণ ভিন্ন, কিন্তু দেখা যাও মানে দেখো আমার অন্তঃশক্তির পরিবর্তনের জন্য বা বৃদ্ধির জন্য তাপটা কিন্তু সেম সেম লাগছে, মানে প্রক্রিয়া দুইটাই ভিন্ন, দুইটা একটা হচ্ছে স্থির চাপ একটা স্থির আয়তন, কিন্তু অন্তঃশক্তি পরিবর্তনের জন্য আমার সেম পরিমাণে কী করছে তোমার ইয়া লাগছে আর কি, মানে শক্তি লাগছে বা বলতে পারো তাপ লাগছে আর কি। সো এটা একটু মাথায় রাখো যে আমার যদি প্রক্রিয়া ভিন্ন হয় আমি কিন্তু এই ডিকিউ তোমার এই ডিইউ ইকুয়াল টু এই যে এই সূত্রটা ব্যবহার করতে পারবো সব ক্ষেত্রে, এনসিভি/ডিটি। ঠিক আছে, কারণ অন্তঃস্থ শক্তি এটা হচ্ছে পথের উপর নির্ভরশীল করে না, বা প্রক্রিয়া বা পরিবর্তনের উপর নির্ভরশীল করে না, এটা নির্ভরশীল করে হচ্ছে কি প্রথম অবস্থান এবং শেষ অবস্থান, মানে তাপমাত্রা তোমার যেভাবে বৃদ্ধি পাক, যে প্রক্রিয়ায় বৃদ্ধি পাক, তোমার প্রথম তাপমাত্রা আর শেষ তাপমাত্রা যদি সেম থাকে, সো তুমি অন্তঃশক্তি এটাই ব্যবহার করতে পারবা। ঠিক আছে, যেমন এখানে আমি যদি কি বলে 5 কেলভিন বৃদ্ধি করতে যাই, তাহলে হয়তো এখানে আমার 500 জুল দেওয়া লাগবে ডিউতে, মানে ডিকিউ ভি হয়তো আমি এখানে 500 জুল দিব। ঠিক আছে, 500 জুল দিলে হয়তো আমার এখানে ডিউটাও 500 জুল হবে। সো দেখা যাবে যে আমার এখানে 5 কেলভিন বাড়তেছে, কিন্তু এই ডিকিউপিতে হয়তো 500 জুলের আরও অনেক বেশি দেওয়া লাগবে আমার, কিন্তু যখন আর কি এই ডিকিউপিতেও ডিউটা আমার 500 জুল হবে তখনই 5 কেলভিন বৃদ্ধি পাবে আর কি, আর বাকিটা হয়তো আমার ওই বাহ্যিক কাজ করতে খরচ হয়ে গেছে। তার মানে এটা মাথায় রেখো, আমি ডিউটা সব জায়গায় ব্যবহার করতে পারবো, স্থির চাপ হোক, স্থির আয়তন হোক, আর যে প্রক্রিয়া হোক, ডিউটার জন্য আমি এই সূত্রটা ব্যবহার করতে পারবো আর কি সব জায়গায়। ঠিক আছে, সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, তোমরা আমি আশা করি বুঝতে পারছো আর কি, না বুঝতে পারলে কমেন্ট করো, আমি আরেকটু ডিটেলসে বলবো না। সো এটা খুব ইম্পর্টেন্ট, সামনে আমি ম্যাথ করবো তখন এই জিনিসটা ব্যবহার করবো। তাহলে আমরা যদি লেটস গেট স্টার্ট, মানে আমরা আবার একটু ব্যাক করি এখানে। সো দেখো আমরা ডিউ ইকুয়াল টু পাইলাম এইটা। ঠিক আছে, এখন এনসিবিটির তো এক মোলের জন্য কি লিখতে পারি, যদি এক মোল ধরি, যেহেতু আমরা এখানে সিপিসিবি নিয়ে কাজ করতে, সিপিসিবি তো অবশ্যই এক মোল নিয়ে কাজ করে, তাহলে ডি ইকুয়াল টু তুমি লিখতে পারো সিবিডিটি। ঠিক আছে, এটা ধরো 5 নাম্বার একটা সমীকরণ দিলাম। ঠিক আছে, এটা ছিল হচ্ছে আমার তোমার স্থির স্থির আয়তনে। সো এবার যদি স্থির চাপের জন্য দেখো, একটু স্থির চাপের জন্য যদি দেখো, তাহলে সূত্র একটাই, তাপগতিবেগের প্রথম সূত্র অনুসারে আমরা জানি ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখন ঝামেলাটা হলো এখানে কিন্তু আমার ডিও মানে যে ডিকিউ পাই তাপটা দিবে ওখানে, যেহেতু আয়তন বাড়ছে, তার মানে বাহ্যিক কাজও কিন্তু এখানে হয়েছে, তার মানে দুইটাই থাকবে আর কি, ডিডাব্লিউ থাকবে, ডিইউ থাকবে। ঠিক আছে, সো আমি জানি ডিডাব্লিউ ইকুয়াল টু কত, পি ইন্টু ডিভি, আর এই ডিউটা এখানে জানি না। তুমি বলতে পারো ভাই আমি তো স্থির আয়তনে ডিউ বের করছি, স্থির চাপে তো ডিউ বের করি নাই। ঠিক আছে, কিন্তু আসলে বিষয়টা কি, আমি স্থির চাপের ক্ষেত্রেও ওই ডিউটা সেম ব্যবহার করতে পারবো, কারণ প্রক্রিয়ার উপর আমার ডিউটা নির্ভর করে না। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম অবস্থান, সেই অবস্থানের উপর নির্ভর করে। তাহলে ডিউ ইকুয়াল টু আমরা ডিউ ইকুয়াল টু পাইছি হচ্ছে এনসিভিডিটি, বা এক মোলের জন্য তুমি বলতে পারো সিভিডিটি। ঠিক আছে, সো দেখো এখন যদি আমি এখানে মানটা বসাই তাহলে কি আসে, ডিকিউ পি বলতে পারো। সো এখানে আমি যদি সিভিডিটি বসাই দিই, সিভিডিটি প্লাস এখানে হচ্ছে পিডিভি। ঠিক আছে, সো এটা ধরো আমার একটা সমীকরণ গেল, এটাকে বলতে পারি হচ্ছে 6 নম্বর সমীকরণ। এরপর আবার আমরা একটা জিনিস জানতাম, আমরা কি জানতাম, ওই সিপি ইকুয়াল টু কী ছিল, সিপি ইকুয়াল টু ছিল আমার হচ্ছে কি ডি কিউ পি ডিভাইডেড বাই হচ্ছে তোমার কি বলে এনডিটি। ঠিক আছে, সো তাহলে আমি এখান থেকে ডি কিউ পিটা এই পাশে নিয়ে আসি, তাহলে বলতে পারো যে ডি কিউ পি নিয়ে আসলে হচ্ছে এন সিপি ডিটি। ঠিক আছে, সো এখানে এক মোলের জন্য তুমি এটা বাদও দিতে পারো, সমস্যা নেই, এখানে এনটা বাদ দিতে পারো। এটাও হচ্ছে যে কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটার মতো আর কি। তাহলে ডি কিউ পি যদি এক মোলের জন্য হিসাব করি তাহলে এটা হবে হচ্ছে সিপিডিটি। ঠিক আছে, এটা দিলাম 7 নম্বর সমীকরণ। এখন দেখো এইটাও ডিকিউপি, এইটাও ডিকিউপি, তাহলে কি আমরা দুইটা কিন্তু সমান লেখা দিতে পারি। যেমন তুমি বলতে পারো যে সিপিডিটি
সিপিডিটি ইকুয়াল টু এই যে এটা সিবিডিটি প্লাস পিডিবি, ঠিক আছে। এই গেল হচ্ছে আমার এখন আমি কি বলবো, ডিটিটা কমন নিতে পারি উভয় পাশ থেকে। ডিটি কমনে থাকে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু পিডিবি। এখন এটা দিলাম হচ্ছে আমি 7 সমীকরণ নম্বর কত, এটা 8 নম্বর সমীকরণ দিলাম। এখন কথা হচ্ছে এখানে এসে আমি কি করব বুঝতে পারতেছি না, ঠিক আছে। এখন আমি তোমাদের একটা জিনিস বলছিলাম যে এই চ্যাপ্টার যদি কোথাও আটকে যাও তাহলে এটা এই চ্যাপ্টারের সুপারম্যান সূত্র হচ্ছে তোমার ওই আদর্শ গ্যাসের সমীকরণ আর কি। তুমি জানো আদর্শ গ্যাস সমীকরণ, অর্থাৎ তুমি জানো পিভি ইকুয়াল টু এনআরটি, বা 1 মোলের জন্য লিখতে পারো পিভি ইকুয়াল টু আরটি, ঠিক আছে। এখন তুমি এটাকে একটু কষ্ট করে ডিফারেন্সিয়েশন করে দাও। সো ডিফারেন্সিয়েশন করে দিলে আমি দুইভাবে করতে পারি ডিফারেন্সিয়েশন, তোমরা এটা অবশ্যই জানো। মানে বিভিন্ন চলকের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি। যেমন এখানে পিটা ছিল হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশন করে পাই, পিটা ছিল হচ্ছে ধ্রুবক, তাহলে ধ্রুবক থাকলো ভিকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, অবশ্যই ভির সাপেক্ষে, তাহলে আমি কি করব ডিভি লিখে দেবো। আবার আর আমার ধ্রুবক টিকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, টির সাপেক্ষে, তাহলে এখানে ডিটি লিখে দেবো। তাহলে এখানে পিডিভি ইকুয়াল টু আর ডিটি, ঠিক আছে। এটা হচ্ছে অনেকগুলা চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা। সো তুমি যদি অনেক তাড়াতাড়ি ডিফারেন্সিয়েশন করতে চাও তাহলে এখানে তুমি এভাবে করতে পারো। আর যদি তুমি বইয়ের মতো করতে চাও, বইয়ের মতো ডিফারেন্সিয়েশন বইয়ে আর কি তোমাদের যেভাবে করছে সেটা হচ্ছে তুমি এখানে পিভি ইকুয়াল টু ছিল আর টি। সো ওরা কী করছে যে ডিডিটি মানে টির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছে আগে বইতে, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে, তাহলে এখানে থাকে হচ্ছে পিভি, আর এখানে ডিডিটি, এখান থেকে আরটি, ঠিক আছে। সো এখানে দেখো কি হয়, আমি এখান থেকে হচ্ছে গিয়া তোমার পিটা বের করে আনতে পারবো, যদি পি ধ্রুবক তাহলে ডিভি বাই ডিটি ইকুয়াল টু এখানে আরটা বের করে নিয়ে আসতে পারবো। সো আর বের করে নিয়ে আসলে কি থাকে ডিটি বাই ডিটি, ঠিক আছে। ডিটি কাটা 1 হয়, তাহলে 1 হলে এখান থেকে পি টু ডিভি বাই ডিটি ইকুয়াল টু শুধু আর ইন্টু 1 থাকে হয়তো। সো এটা এখানে তুমি একটু কোনাকানি যদি গুণ করে দাও তাহলে কি হয় দেখো, পিডিভি থাকে, পিডিভি ইকুয়াল টু এটা যদি ডিটি পাশে চলে যায় আর ডিটি, এটাই আছে দেখো আর ডিটি পিডিভি, ঠিক আছে। সো মেন কথা হচ্ছে এটা কিন্তু একটা ডিফারেন্সিয়াল অপারেটর। সো অনেক স্যাররা বলে যে একটা ডিফারেন্সিয়াল অপারেটর ভাঙা যায় না, কিন্তু পরবর্তীতে আবিষ্কার হয়েছে যেটা ভাঙা যায়। সো এই নিয়মই করলেও হবে, তবে আমরা অনেকগুলো চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এটা আর কি অনেক তাড়াতাড়ি হয়, এই জন্য আর কি আমরা এভাবে করে ফেলবো। সো দেখো পিডিভি ইকুয়াল টু আরডিটি, এখন আমার দেখো এই সূত্রে কিন্তু আমার পিডিভি ছিল আর কি, এই দেখো। তাহলে আমি এই সূত্র অনুসারে এখানে আরডিটি বসাই দিতে পারবো। সুতরাং এটাকে আমি দিলাম হচ্ছে কত 9 নং সমীকরণ, তাহলে 8 আর 9 থেকে কি লিখতে পারো 8 আর 9 নং সমীকরণ তুমি লিখতে পারো হচ্ছে ডিটি ইন্টু সিপি মাইনাস সিভি ইকুয়াল টু লিখতে পারো হচ্ছে আর ডিটি, ঠিক আছে। সো এখানে ডিটি কাটা, তাহলে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, এটা একটা খুবই ইম্পর্টেন্ট সমীকরণ, এটাকে আমি দিলাম 10 নম্বর সমীকরণ। সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, বা তুমি বলতে পারো সিপি ইকুয়াল টু সিভি প্লাস আর, দুইটাই, এটা দিলাম হচ্ছে 11 নম্বর সমীকরণ, ঠিক আছে। এখন দেখো আমি কিছু না বলে এটা দেখেও বলতে পারি যে সিপিটা বড় ম্যাথমেটিক্যালি, কারণ দেখো সিপি থেকে সিবি বিয়োগ করার পরেও আমার মানটা আসছে কি পজিটিভ। যেমন 5 থেকে তুমি যদি 2 বিয়োগ করো তাহলে কত আসে 3 সংখ্যাটা পজিটিভ। সো আমি জানি তো আর এর মানটা পজিটিভ, কারণ আর হচ্ছে গিয়ে সার্বজনীন মোলার গ্যাস দ্রব্যক, যেটা হচ্ছে 8.314 যেটার মান, তার মানে পজিটিভ একটা মান। সো অবশ্যই কি এটা
তার মানে সিপিটা বড়। এর যদি এরকম হতো 2-5 তাহলে -3 হতো। -3 হইলে আমি বুঝতে পারতাম যে না সিবি বড়, কিন্তু এখানে তো কোনো মাইনাস মান আসে নাই, আর এর মান হচ্ছে প্লাস। আর এর মান প্লাস মানে হচ্ছে গিয়ে তোমার অবশ্যই কি আমার এই প্রথমটা বড়, কারণ আমি এটা থেকে এটা বাদ দেওয়ার পরেও আমি একটা প্লাস মান পাইছি। অথবা তুমি এটা দিয়ে বুঝতে পারো যে সিপি ইকুয়াল টু সিবি প্লাস আর, যেমন ধরো 90 আমি লিখতে পারি এরকম 90 ইকুয়াল টু 70 প্লাস 20, আবার লিখতে পারো 90 ইকুয়াল টু 100 প্লাস -20। এখন দেখো এই +20 আর -20 উপর নির্ভর করতেছে এখানে আমার সিপিটা বড় না ছোট আর কি। এখন দেখো মানে এটা ধরো আর +20, এটা হচ্ছে আর, এটাও আর, এখন এটা হচ্ছে -আর, ওইটা হচ্ছে প্লাস আর। আচ্ছা, আর যদি প্লাস হয় মানে +20 হয়, তাহলে দেখো এখানে এই সিভিটা হচ্ছে ছোট, সিভি 70 আর এটা হচ্ছে 90 সিপিটা। আর যদি আরটা মাইনাস হয় মানে -20 হয়, তাহলে দেখো আমার সিভিটা কিন্তু বড় মানে 110, আর এটা হচ্ছে গিয়ে সিপিটা হচ্ছে মাত্র 90 মানে ছোট। তাহলে দেখো আমরা তো আর এর মান জানি যে 3.14, 8.314 সামথিং এরকম, এটা আর এর মান অবশ্যই একটা পজিটিভ মান আমি বলতে পারি। তাহলে অবশ্যই আমি বলতে পারি যে যেহেতু এখানে হচ্ছে তোমার আর হচ্ছে পজিটিভ, সো আমি বলতে পারি যে সুতরাং সিপি ইজ গ্রেটার দেন সিবি। ঠিক আছে, সো এইভাবে খুব সহজেই তুমি কি করতে পারো, দেখাইতে পারো যে সিপি ইজ গ্রেটার দেন সিবি। ঠিক আছে, সো এখন অনেকে বলতে পারো যে ভাই এই নিয়মটা তো অনেক বড়, এত কিছু ডিটেলসে কীভাবে লিখবো, আর 2 মার্ক বা 3 মার্কের জন্য, 3 মার্ক হলে ঠিক আছে, কিন্তু 2 মার্কের জন্য এত বড় করে লেখা মানে কী বলে ওয়ার্থলেস বলতে পারো বা আনওয়ার্দি বলতে পারো। সো স্যারদের জন্য যদি একটু ছোট করে করি, সো এটা হচ্ছে নিয়ম 3, স্যারদের জন্য বলতে পারো সিপিটা কীভাবে আর কি ক্যাটাগরি সিবি হয়। সো সেই ক্ষেত্রে আমরা তুমি সহজে লেখা যেতে পারো যে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে জানি ডিকিউ ইকুয়াল টু বলতে পারো ডিইউ প্লাস টিডাব্লিউ, ঠিক আছে। সো আবার আমরা কি জানি স্থির চাপের ক্ষেত্রে আমরা এটা ধরো সমীকরণ নম্বর 1 দিলাম। স্থির চাপে আমরা জানি কি, স্থির চাপের জন্য আমরা জানি ডিকিউ ইকুয়াল টু এন সিপি ডিটি, ওই যে একটু আগে যে বের করছিলাম দেখতে পারছো যে কোনাকানি গুণ করে আর কি সিপির সূত্র থেকে এটা আমি বলতে পারি। তাহলে 1 মোলের জন্য বলতে পারি ডিকিউ ইকুয়াল টু সিপি ডিটি। ঠিক আছে, সো এটা একটা বিষয় গেল। আর অন্তঃস্থ শক্তির পরিবর্তন তো আমরা একটু আগে বের করছি আর কি, যেটা স্থির আয়তন হোক বা স্থির চাপে হোক সেম আসবে। তাহলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন বা বৃদ্ধি যেটাই বলো, ডি ইকুয়াল টু আমরা জানতাম কত, তুমি বলতে পারো সিভিডিটি। ঠিক আছে, সিভিডিটি। আর আমার তো বহিস্থ কাজ তো জানি ডিডাব্লিউ ইকুয়াল টু কত, পিডিভি। তাহলে পিডিভি হলে দুইটা মান যদি আমি এখানে বসাই দিই মানে 1 নং সমীকরণে, সুতরাং 1 নং হতে পাই, দুইটা মান বসাই দিলে তুমি বলতে পারো ডিকিউ ইকুয়াল টু, তুমি কি বলতে পারো, একটা হচ্ছে গিয়ে সিভিডিটি প্লাস একটা হচ্ছে পিডিভি। তাহলে এটা 2 নম্বর সমীকরণ দিলাম, এটা দিলাম হচ্ছে 2 নম্বর, আর এটা দিলাম 3 নম্বর। ঠিক আছে, তো এটা সমান 2 আর 3 হতে তুমি লিখতে পারো 2 and 3 হতে আমি কি লিখতে পারি, এটা দুইটা সমান। সো দুইটা সমান হলে এই দুইটা যদি সমান হয় তাহলে আমি একসাথে আর কি লেখা বলতেছি সিপি মাইনাস সিভি ইন্টু ডিটি ইকুয়াল টু তুমি বলতে পারো যে পিডিভি। ঠিক আছে, আমি কমন নিয়ে ফেলাইছি আর কি। সো এরপরে আমি কি করব, এটা দিলাম 4 নম্বর সমীকরণ, তারপরে ছোট করে আর কি একটু এটাকে ডিফারেন্সিয়েশন করে দেব, মানে ওই সরি এটা না, মানে সার্বজনীন আদর্শ গ্যাসের যেই সমীকরণ ছিল, আদর্শ গ্যাস সমীকরণ যেটা ছিল 1 মোলের জন্য এটা পিভি ইকুয়াল টু ছিল আরটি। সো এটাকে ডিফারেন্সিয়েট করলে দিলাম পিকে রাখলাম, বিকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, ভি এর সাপেক্ষে, তাহলে ডিভি হবে।
আর কে আর হচ্ছে আমার ধ্রুবক, টি কে কার সাপেক্ষে রিপ্রেজেন্ট করলে 1 হয়, টির সাপেক্ষে মানে ডিটি। সো পিডিভি ইকুয়াল টু আর ডিটি, ঠিক আছে। সো এটাকে আমি লিখলাম হচ্ছে 5 নম্বর সমীকরণ। তাহলে 4 আর 5 নম্বরে পিডিবির মান যদি বসাই দিই মানে 4 নঙে, সুতরাং কি দাঁড়ায় সিপি মাইনাস সিভি ইন্টু ডিটি ইকুয়াল টু আর ডিটি। তাহলে কি দাঁড়ালো তোমার এখানে ডিটি ডিটি কাটা, তাহলে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, ঠিক আছে। বা তুমি বলতে পারো যে বা সিপি ইকুয়াল টু কি সিপি প্লাস আর। সো এখান থেকে সুতরাং যেহেতু আমার এটা একটা পজিটিভ মান, তুমি বলতে পারো সিপি ইজ গ্রেটার দেন সিভি, ঠিক আছে। ম্যাথমেটিক্যালি আসলে তুমি 2 বা 3 নাম্বার জন্য এইভাবে ইজিলি দেখা দিতে পারো। দেখা যাইতেছে তো। সো দেখো এটা ছিল একদম একটা ইজি জিনিস, আমি 3 ভাবে আর কি দেখাইছি যে কিভাবে সিপি ইজ গ্রেটার দেন সিভি হলো। এটা আসলে বইতে হয়তো একভাবে দেওয়া আছে বা কোনো বইতে হয়তো 2 ভাবে দেওয়া আছে, তবে আমি 3 ভাবে দেখাইলাম। একটা হচ্ছে থিওরিটিক্যালি দেখালাম, একটা হচ্ছে গিয়া মানে হিউজ ম্যাথমেটিক্যালি আর কি দেখাইলাম, আরেকটা হচ্ছে তোমার কীভাবে অ্যান্সার করতে হয় বা একটা শর্টকাটে ম্যাথমেটিক্যালি কীভাবে ওইটা আর কি দেখাইলাম 3 ভাবেই। সো তোমরা দেখো কোথাও যদি সমস্যা হয় অবশ্যই আমি আসি, তোমরা কমেন্ট করতে পারো। আচ্ছা তাহলে এটা থাক। এরপর হচ্ছে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমসগুলো দেখবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট আসলে বিভিন্ন অ্যাডমিশন টেস্ট, বুয়েট অ্যাডমিশন টেস্ট বা ভালো বলবো অ্যাডমিশন টেস্টে আর কি ম্যাথগুলো আসে। সো ওইগুলো আর কি তোমাদের পুরাতন বইতে আসে, হয়তো সাধারণ তপন স্যার বা ইশাক স্যার বইতে নাই। ওইটা হয়তো আমি পুরাতন একটা বই থেকে দেখাবো কিছু ম্যাথ। সো ম্যাথগুলো দেখলে আসলে ওই টাইপের যত ম্যাথ আছে তুমি সব আর কি সলভ করতে পারবা। সো পরের ক্লাসটা দেখো, আজকে এই পর্যন্তই থাক।